নাথিং ফোন 2 যারা ব্যবহার করছেন তাদের মনে এখন একটাই প্রশ্ন, ফোন 3 আপগ্রেড করাটা কি ঠিক হবে? ফোন 3 কে ঘিরে অনেক জল্পনা কল্পনা। এটা কি সত্যিই একটা বড়সড় লাভ, নাকি শুধু কিছু ছোটখাটো পরিবর্তন? চলুন আজ এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখা যাক। দেখুন, ফোন 2 কিন্তু মিড রেঞ্জ মার্কেটে একটা স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছিল। অনেকেই ফোনটা খুব পছন্দ করেছেন। তো প্রশ্নটা হলো, ফোন 3 কি সেই লেভেলটাকে আরও উপরে নিয়ে যেতে পারল, নাকি এটা এমন একটা আপগ্রেড যেখানে কিছু পেতে গেলে কিছু ছাড়ও দিতে হয়? চলুন খুঁজে বের করা যাক। প্রথমেই আমাদের নাথিংয়ের স্ট্র্যাটেজিটা বুঝতে হবে। ফোন 3 কিন্তু তারা আকাশ পাতাল কোনো পরিবর্তন আনেনি। এটাকে বলা যেতে পারে একটা পরিকল্পিত বিবর্তন। মানে কোম্পানিটা তাদের মিড রেঞ্জ ফোনের কনসেপ্টটাকেই একটু নতুন করে সাজিয়েছে। আচ্ছা, ফোনটা হাতে নিলে প্রথম যে জিনিসটা নজরে আসবে সেটা হলো এর ডিজাইন আর বিল্ড কোয়ালিটি। নাথিং এখানে শুধু একটা সুন্দর ফোন বানানোর চেষ্টা করেই থেমে থাকেনি, বরং পরিবেশের দিকটাও বেশ গুরুত্ব দিয়ে দেখেছে। যেমন ধরুন, ফোন 2 এর প্লাস্টিক ব্যাগের জায়গায় ফোন 3 এখন গ্লাস ব্যাগ দেওয়া হয়েছে। হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়। সাথে আইপি রেটিং IP54 থেকে বেড়ে হয়েছে IP64। এর মানে হলো ফোনটা এখন ধুলো আর জলের ঝাপটা থেকে আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত, যা আমাদের রোজকার ব্যবহারের জন্য কিন্তু দারুণ একটা ব্যাপার। 51.3 কেজি, এই সংখ্যাটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এর মানে হলো ফোন 3 বানাতে যে কার্বন ফুটপ্রিন্ট তৈরি হয় তা নাথিংয়ের আগের যে কোনো ফোনের চেয়ে কম। আজকালকার দিনে যেখানে পরিবেশ একটা বড় ইস্যু, সেখানে নাথিংয়ের এই চেষ্টাটা ওয়াকেই প্রশংসার যোগ্য। আর বিষয়টা শুধু কার্বন ফুটপ্রিন্টেই থেমে নেই। ফোনের ফ্রেমে ব্যবহার করা হয়েছে 100% রিসাইকেল করা অ্যালুমিনিয়াম, প্যাকেজিংয়ে কোনো প্লাস্টিক নেই, এমনকি ফাইনাল অ্যাসেম্বলির প্ল্যান্টও চলে 100% রিনিউয়েবল এনার্জি দিয়ে। মানে সব মিলিয়ে নাথিং বেশ ভালোভাবে স্থায়িত্ব বা সাস্টেনেবিলিটির দিকে মন দিয়েছে। তো ডিজাইন আর বিল্ড কোয়ালিটির পর এবার আসা যাক ফোনের হার্ট বা ইঞ্জিনে, মানে এর প্রসেসরে। আর এখানে নাথিং এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যা নিয়ে ব্যবহারকারীদের মধ্যে আলোচনা হতেই পারে। কারণ এই ফোনটা গেমারদের জন্য নয়, বরং এআই কেন্দ্রিক ভবিষ্যতের জন্য তৈরি করা হয়েছে। দেখুন, নাথিং এবার মিডিয়াটেক ছেড়ে কোয়ালকম স্ন্যাপড্রাগন ব্যবহার করেছে। গিক বেঞ্চ স্কোর দেখে বোঝা যাচ্ছে রোজকার সাধারণ কাজে, মানে সিপিইউ পারফরম্যান্সে ফোন 3 বেশ এগিয়ে। ফোনটা আগের চেয়েও স্মুথ চলবে। কিন্তু মজার ব্যাপার হলো 3D মার্ক স্কোর বলছে গ্রাফিক্স বা জিপিইউ পারফরম্যান্স আসলে কিছুটা কমে গেছে। এখানেই কিন্তু আসল দ্বিধাটা তৈরি হয়। এই চার্টটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। রোজকার কাজ যেমন অ্যাপ খোলা, স্ক্রোল করা, এসব ক্ষেত্রে ফোন 3 নিঃসন্দেহে একটা মসৃণ অভিজ্ঞতা দেবে। কিন্তু যখনই ভারী গ্রাফিক্সের গেম খেলার কথা আসবে, তখন ফোন 2 কিন্তু এখনও কিছুটা বেটার পারফর্ম করবে। তো প্রশ্নটা হলো, আপনার কাছে কোনটা বেশি জরুরি? গেমিং পারফরম্যান্সের এই পার্থক্যটা কিন্তু মোটেও সামান্য নয়। কিছু বেঞ্চমার্কস টেস্টে দেখা গেছে ফোন 3 এফপিএস প্রায় 30 থেকে 40% পর্যন্ত কম। যারা মোবাইলে হাই এন্ড গেমিং করতে ভালোবাসেন তাদের জন্য এই তথ্যটা কিন্তু আপগ্রেড করার সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবাটা খুব জরুরি। তাহলে প্রশ্ন আসতেই পারে, নাথিং কেন জেনে শুনে গেমিং পারফরম্যান্সের সাথে আপোস করল? উত্তরটা হলো এনপিইউ, অর্থাৎ নিউরাল প্রসেসিং ইউনিট। সহজ ভাষায় বললে এটা হলো ফোনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর জন্য একটা আলাদা বিশেষায়িত ব্রেন। আর এখানেই নাথিংয়ের ফিউচার প্ল্যানিংটা একদম পরিষ্কার। তারা গেমিংয়ের চেয়ে অন ডিভাইস এআরকে বেশি গুরুত্ব দিয়েছে। ফোন 3 স্ন্যাপড্রাগন চিপের এই এনপিইউ প্রায় 72% দ্রুত, যা তাদের নতুন এআই ফিচারগুলো চালানোর জন্য খুবই দরকারি। এই শক্তিশালী এনপিইউর কারণেই ফোনে এসেনশিয়াল কি বা এসেনশিয়াল স্পেসের মতো নতুন ফিচার যোগ করা সম্ভব হয়েছে। এটা আসলে একটা এআই পাওয়ার্ড হাব, যা আপনার নোটস, স্ক্রিনশট বা ভয়েস মেমোগুলোকে নিজে থেকেই সুন্দর করে গুছিয়ে রাখতে পারে। রোজকার জীবনকে আরেকটু সহজ করার একটা চেষ্টা আর কি। প্রসেসরের মতো ক্যামেরার ক্ষেত্রেও একটা বড় অদল বদল হয়েছে। এখানেও কিছু নতুনত্ব এসেছে, আবার কিছু পরিচিত ফিচারকে বাদও দেয়া হয়েছে। মানে এখানেও একটা দেওয়া নেওয়ার ব্যাপার আছে। ক্যামেরার দিকে তাকালে দেখবেন মেইন সেন্সরটা আগের মতোই 50 মেগাপিক্সেলের। কিন্তু বড় পরিবর্তনটা হলো ফোন 3 একটা নতুন টেলিফোটো লেন্স যোগ করা হয়েছে।
আর এর বিনিময়ে ফোন 2 এর হাই রেজলিউশন আল্ট্রা ওয়াইড সেন্সরটাকে বাদ দেওয়া হয়েছে। তো নতুন যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো একটা 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, যা আপনাকে সত্যিকারের 2x অপটিক্যাল জুম দেবে। এর মানে হলো এখন দূরের কোনো কিছুর ছবি তুললে সেটা অনেক বেশি পরিষ্কার আর ডিটেলড হবে। যারা ফটোগ্রাফি ভালোবাসেন তাদের জন্য এটা কিন্তু দারুণ একটা সংযোজন। কিন্তু এই টেলিফোটো লেন্সের জন্য একটা বড় সড়ো ছাড় দিতে হয়েছে। ফোন 2 এর শক্তিশালী 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরাটা আর নেই। ফোন 3 এতে এখন আছে একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর। যারা বড় বড় ল্যান্ডস্কেপ বা গ্রুপ ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এটা কিন্তু একটা লক্ষণীয় ডাউনগ্রেড। তাহলে এত সব আলোচনার পর শেষ কথা কি দাঁড়ালো? এই আপগ্রেডটা আসলে কাদের জন্য বানানো হয়েছে, আর কাদের ফোন 2 এ নিয়ে খুশি থাকাই ভালো? সহজ কথায় ফোন 3A তাদের জন্য একটা পারফেক্ট আপগ্রেড, যারা একটা প্রিমিয়াম ডিজাইনের ফোন চান, পরিবেশ নিয়ে ভাবেন, রোজকার ব্যবহারে স্মুথ পারফরমেন্সকে গেমিংয়ের চেয়ে বেশি গুরুত্ব দেন, আর ভালো জুম ফটোগ্রাফির জন্য একটা ডেডিকেটেড লেন্স খুঁজছেন। অন্যদিকে যারা সিরিয়াস মোবাইল গেমার অথবা যাদের জন্য হাই কোয়ালিটি আল্ট্রা ওয়াইড ছবি তোলাটা খুব জরুরি, তাদের জন্য হয়তো ফোন 2 এতেই থেকে যাওয়াটা একটা ভালো সিদ্ধান্ত হবে। সব শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। নাথিং যে পথে হাঁটল, মানে আর পাওয়ার বা গেমিং পারফরম্যান্সের চেয়ে এআই আর সাস্টেনেবিলিটিকে বেশি গুরুত্ব দেয়া, এটাই কি তাহলে মিড রেঞ্জ স্মার্টফোনের ভবিষ্যৎ? এই সিদ্ধান্তটা হয়তো শুধু নাথিংয়ের জন্যই নয়, বরং পুরো স্মার্টফোন ইন্ডাস্ট্রির জন্যই একটা নতুন দিক খুলে দিতে পারে।